আসসালামু আলাইকুম দর্শক, গ্রামীণ এগ্রো চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে চলে আসছি এমন একজন কৃষকের কাছে, যিনি একজন ইয়াং স্টার বলা চলে, মানে রাজপুত্র, কৃষকের রাজপুত্র বলা চলে। তো এই কৃষকের রাজপুত্র কীভাবে তার মানে একটি ক্ষেত বা পরিচর্যা করে, একটি গাজর চাষ করে, মানে উনি এমনভাবে মানে কৃষি ফলন ফলাচ্ছে ওনার ক্ষেতে দেখলে পরে, সেটা আপনারা বুঝতে পারবেন। তো আজকে সেই স্মার্ট কৃষকের সাথে আপনাদের সাথে মানে পরিচয় করাই দেবো। আর ওনার যে কৃষির যে ধরন, উনি একটা কৃষি জমিতে কত ধরনের ফসল ফলায় এবং কিভাবে রাসায়নিক সার মুক্ত জৈব সার দিয়ে উনি ক্ষেত পরিচালনা করে জমি ফসল ফলায়, তো সেই বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। তো চলুন দেখা যাক, তার সাথে একটু আপনাদের সাথে পরিচয় করাই। হ্যাঁ, এই হচ্ছে একজন সফল কৃষক। তো ওনাকে দেখলে বোঝা যাবে না যে উনি একজন কৃষক, উনি কিন্তু একজন অনার্সের স্টুডেন্ট। কি অবস্থা এজাজ? হুম। আসসালামু আলাইকুম। ভালো ওয়ালাইকুম। আছেন? হ্যাঁ। তো আমি তো এই যে এখন ঘুরে ঘুরে যে আপনার ফসলের জমিটা দেখলাম যে গাজর চাষ করাটা, তো এই গাজরের ভিতর দিয়ে আবার দেখা যাচ্ছে যে এখানে মানে পেঁপে চাষও করেছেন। এই যে দেখা যাচ্ছে যে এখানে পেঁপে দেওয়া আছে কিল বাই কিল করে। আর গাজরের শুনলাম যে আপনি তো গাজরের রাজপুত্র, এখানে দেখা যাচ্ছে আরেকজন কৃষক ভাই গাজর খাচ্ছে। আপনার গাজরের ভূমিটা দেখে অত্যন্ত আনন্দিত। কিন্তু আপনি যে গাজরগুলো চাষ করছেন, এটা জমিটা কিভাবে প্রস্তুত করছেন সেটা বলেন। আসলে গাজর চাষের বিভিন্ন পদ্ধতি আছে। একটা আছে সারিবদ্ধ পদ্ধতি, হুম। আর একটা আছে আপনার সারি ছাড়া এমনি যেভাবে আমরা প্রাচীন আমল থেকে যেভাবে গাজর চাষ করে আসছি। হ্যাঁ, আমাদেরটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, সারিবদ্ধভাবে গাজরটা আছে, হ্যাঁ, কিন্তু আসলে তা না। আমরা সাথী ফসল হিসেবে পেঁপেটাও চাষ করছি। হ্যাঁ, এর জন্য দেখা গেছে কি আমাদের মনে হচ্ছে কি যে সারিবদ্ধভাবে গাজর ক্ষেতটা আছে, কিন্তু হ্যাঁ, না, আমাদের ফ্ল্যাট আকারেই গাজরটা ছিল। হ্যাঁ, আমরা কিছুদিন আগেই এটার দেখা গেছে পেঁপের চারাটা আহ, হুম, রোদ পাওয়ার জন্য আমরা দেখা গেছে এটা সারিবদ্ধভাবে করে দিছি। হুম, আর মূলত গাজর চাষের জন্য আমরা যেভাবে ইয়ে করি, সাধারণত রাসায়নিকের চাইতে আমরা আপাতত রাসায়নিক থেকে কিভাবে জৈব সার এবং জৈব কীটনাশক, জৈব বালাইনাশক ঠিক হুম, হুম, কিভাবে আমরা এটা উৎপাদন করতে পারি, উৎপাদন, হুম, এই হিসেবে আমরা এবছর থেকে নতুন ভাবে নতুন রূপে হ্যাঁ, ট্রায়াল করতেছি। হুম, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা রাসায়নিকের চাইতে হুম, আমরা জৈব সারটাই বেশি ইউজ করছি, হুম, এবং আমাদের গাজরের ফলনটা আপনারা দেখতে পারবেন যে হুম, কিরকম হয়েছে। 2-3টা ওটা বাদ দেওয়ার অন্য। হ্যাঁ, দাঁড়া, 1 2 3, হুম, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার গাজরের যে ফলনটা, হ্যাঁ, হ্যাঁ, এটা এখন পরিপক্ক হয়ে গেছে কিছুদিনের মাশাল্লাহ। ভিতরেই। গাজর তো আপনার গাজর তো দেখতেছি বেস্ট একটা গাজর, গাজরের গ্রোথও অনেক ভালো। হ্যাঁ, গাজরের হ্যাঁ, এটা তো ইয়েটা আপনি ভালো আমার। পুরোটাই জৈব সারের উপরে নির্ভর করছেন। হ্যাঁ, আপনাদের দেখা যাচ্ছে এখানে আমরা প্রায় হ্যাঁ, আমার এখানে প্রায় 90% জায়গা আছে। হ্যাঁ, 90% জায়গায় প্রায় আমরা 500 কেজির মতো জৈব সারটা ইউজ করছি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনার জমিটা যে যখন প্রস্তুত করলেন তখন এটার মানে জমিতে চাষটা কিভাবে হয়েছিল? ও, এই সেই বিষয়ে একটু জমিতে বলেন। গাজর চাষের মূলত হলো গভীর চাষে গাজরটা ভালো হয়। গভীর চাষে, হ্যাঁ, হ্যাঁ, এই জন্য আমরা দেখা গেছে কি যখন চাষাবাদ শুরু করি, হ্যাঁ, হ্যাঁ, শুরুর দিকে আমরা প্রায় 8 থেকে 9টা হ্যাঁ, গভীর চাষ হ্যাঁ, আমরা ছোট পাওয়ার টিলার যেটা, হ্যাঁ, হ্যাঁ, ওইটা দিয়ে দিয়ে থাকি। হ্যাঁ, এবং তারপরে আমরা রাসায়নিক সার হ্যাঁ, হ্যাঁ, অল্প কিছু পরিমাণে এবং হুম, জৈব হুম, সারটা এই বছর আমরা বেশি হুম, ইউজ হুম, করছি। এরপরে দেখা গেছে ধাপে 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 আমরা এই গাজরটা হ্যাঁ। উৎপাদন করছি। আপনি জমি প্রস্তুত করার সময় এখানে কি পরিমাণ টাকা আপনি ইনভেস্ট করছেন? এই যে বীজ বাবদ এবং চাষি, আপনার এই যে কামলা যেগুলো বলা চলে, এগুলো হ্যাঁ, নিয়ে কত টাকার মতো ইনভেস্ট করছেন এখানে? এখানে এই 90% জায়গায় আমার প্রায় 1,70,000 টাকা ইনভেস্ট করা হয়েছে। 1 লক্ষ, 1,70,000 টাকা। বীজের দাম তো আপনারা জানেন যে হ্যাঁ, গাজরের বীজের দামটা অনেক বেশি। অনেকটা বেশি, হ্যাঁ, হ্যাঁ, আমার প্রায় 70,000 টাকার মতো শুধু গাজরের বীজের ভিজে টাকাটাই গেছে। লাগছে, এবং হ্যাঁ, লেবার খরচ, সার, কীটনাশক হ্যাঁ, এই সব মিলিয়ে প্রায় আমার 1,70,000 টাকার মতো খরচ হয়েছে। এটা আমি বিক্রি করছি প্রায় 2,80,000 টাকা। 2 লক্ষ 80 হাজার, মাশাল্লাহ, হ্যাঁ, অনেক বাম্পার একটা বিক্রি হয়েছে। আপনি কি শুরু থেকে কৃষি নিয়ে চিন্তা ভাবনা করেন, না আপনার এমনি আরো কোনো বিজনেস আছে? আর পাশাপাশি পড়াশোনা জানলাম যে আপনি একজন অনার্সের স্টুডেন্ট। তো এইভাবে পেশার ভিতরে আসলেন, এইভাবে কৃষিকাজের ভিতরে উদ্বুদ্ধ হলেন কিভাবে একটু
আসলে দর্শকদের জানান। কৃষি মূলত এটা হচ্ছে দেখা গেছে আদিম পেশা, আদিম পেশা, হ্যাঁ। এবং দেখা গেছে কি এই পেশার সাথে প্রায় দেশের 70 থেকে 80% লোক জড়িত, হ্যাঁ, এবং এই কৃষিটাকে কিভাবে ডেভেলপ করা যায় হ্যাঁ, হ্যাঁ, আমরা এই বিষয় নিয়ে দেখা গেছে আমরা চিন্তা ভাবনা করি, এবং এই বিষয় নিয়ে আমরা কাজ করি, এবং হ্যাঁ, আধুনিক ফসল হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা করার জন্য চিন্তা ভাবনা করি। না, এবং এখন দেখা তো গেছে কি কৃষির ভিতরে আধুনিকতা ছড়িয়ে পড়ছে, আর এখন যে স্টুডেন্ট লেভেল যারা আছে হ্যাঁ তারা কিন্তু অন্যের উপরে নির্ভরশীল না হয়ে, চাকরি বাকরির উপরে নির্ভরশীল না হয়ে কৃষিতে কিন্তু ঝুঁকছে। মানে এটা বলা চলে একটা স্মার্ট কৃষি। সেই ইয়ে থেকে আপনি কি ইয়ে করছেন, আর আপনার একটা জার্সি দেখা যাইতেছে যে ওয়েব ফাউন্ডেশন, এটা মানে কি? ও আমরা হ্যাঁ, যেটা করি ওয়েব ফাউন্ডেশনের কাজটা হ্যাঁ, হলো কি যে সাস্টেনেবল কৃষি কাজ, এটা হুম, কিভাবে অনেক দিন টেকানো যায়, হ্যাঁ, হ্যাঁ, এবং কি এটা অর্গানিক ভাবে সবজি উৎপাদন এবং হ্যাঁ, সবজি আপনার দেখা গেছে মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য হ্যাঁ, আমরা কাজ করছি সব সময়। হ্যাঁ, হ্যাঁ, এবং দেখা যাচ্ছে এই ওয়েব ফাউন্ডেশন থেকে হ্যাঁ, আমাদের যে জৈব কীটনাশক, জৈব বালাইনাশক, এটা হ্যাঁ, হ্যাঁ, কিভাবে আমরা তৈরি করতে পারি এবং কিভাবে আমরা হুম, এটা প্রয়োগ করতে পারি, এই বিষয়ের উপরে আমাদের অনেক হেল্প করে তারা। ট্রেনিং, হ্যাঁ হ্যাঁ ট্রেনিং বলা হ্যাঁ চলে হ্যাঁ ট্রেনিং, যেটাকে। এবং ওয়েব ফাউন্ডেশনে আমি একজন লিড ফার্মার হিসেবে আছি। হ্যাঁ, এখানে আমি দেখা গেছে আমার টিমে আমরা প্রায় 50 জন লোক আছি। আমার টিমে কিভাবে এটা মানুষকে বোঝানো, এবং জৈব কীটনাশক, জৈব বালাইনাশক, হ্যাঁ, জৈব হ্যাঁ, সার, এই হ্যাঁ, বিষয় নিয়ে আমরা মানুষকে বোঝাই, এবং কি ভবিষ্যতে জৈব সারের যে গুরুত্বটা হ্যাঁ, হ্যাঁ, এবং রাসায়নিকের ফলে যে আমাদের মাটির যে ভারসাম্যটা নষ্ট হচ্ছে, হ্যাঁ, জৈব সার ইউজ করলে কিন্তু মাটির ভারসাম্যটা আবার ফিরে আসতেছে। ফিরে আসতে। এই জন্য দেখা গেছে আমরা রাসায়নিকের পরিবর্তে আমরা জৈব সারটা আমরা বেশি ইউজ করব। মানে এবং টোটালি রাসায়নিকের উপর থেকে মানুষ যাতে নির্ভর না করে। হ্যাঁ হ্যাঁ রাসায়নিকের খরচটা আপনারা জানেন যে রাসায়নিকের খরচটা এখন ব্যাপক, ব্যাপক সার, হারে কীটনাশক বাড়ছে, হ্যাঁ। দিন দিন এর মূল্য বাড়ছে, হুম, হুম। এবং কৃষক সঠিক মূল্যতেও এটা কিনতে পাচ্ছে না, কিনতে হচ্ছে এবং না। সরকারি দামের চাইতে অনেক বেশি হ্যাঁ, দাম হ্যাঁ। দিয়ে কৃষককে কেনা লাগতেছে। এই হুম, জন্য আমরা চিন্তা ভাবনা করছি, এবং দেখা গেছে ভবিষ্যতে এই কৃষিটাকে কিভাবে হুম। উন্নয়ন শীল দেখা গেছে উন্নতভাবে কিভাবে উন্নত করা ভাবে, যায়, হ্যাঁ। এই জন্য দেখা গেছে আমরা জৈব সারের উপরে বা জৈব কীটনাশকের উপরে সর্বোচ্চ গুরুত্বটা দিচ্ছি। আমি তো শুনলাম যে আপনার নেক্সট একটা প্রজেক্ট আসতেছে, সেটা হচ্ছে জৈব ভার্মি কম্পোস্টের একটা প্রজেক্ট। হ্যাঁ এটা কত আমার দূর নেক্সট একটা সত্যতা? প্রজেক্টে আসবে হলো ভার্মি কম্পোস্ট হ্যাঁ, এবং ট্রাইকো কম্পোস্ট হ্যাঁ, এবং জৈব সার। জৈব এই সার। তিনটা প্রজেক্টে আপনি দেখতে পারবেন যে হ্যাঁ, কিছুদিন পরে থেকে আমরা এটা শুরু করব, এই প্রজেক্টটা, যে আমাদের অঞ্চলে আমরা হুম, কিভাবে এই জৈব সার নিয়ে কাজ করছি, এটা হুম। আপনি কিছুদিন পরে আপনারা দেখতে পারবেন। এটা শুভ, হ্যাঁ। আর এমনি মূলত আপনি এই গাজর এবং পেঁপে বাদ দিয়ে আর কি কি চাষাবাদের ভিতরে? এবছরে ছিল আমার গাজর এবং পেঁপে বাদ দিয়ে ছিল বিটরুট ছিল। বিটরুট। হ্যাঁ হ্যাঁ বিটরুট ছিল, হ্যাঁ। টমেটো ছিল, রেড ক্যাবেজ ছিল, ধনিয়া পাতা ছিল। মাশাল্লাহ, মাশাল্লাহ, হ্যাঁ, তো পুরো একটা উদ্যোক্তা আপনি কৃষি। তো বিটরুট তো আমাদের জমিতে এরকম হয় না এই মাটিতে। তো এটার আসলে উৎপাদন কি রকম? না, আসলে মানুষের ধারণাটা ভুল। ভুল। হ্যাঁ, কারণ কি জমিতে বিটরুট হবে না, হুম, সব ফসল হলে বিটরুটও হবে। কারণ বিটরুট। আমাদের চাষাবাদ পদ্ধতিটা আমাদের জানতে হবে যে কিভাবে এর উৎপাদন করা হুম, যায়। হুম, এবছর তো আমি বিটরুট করছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ভালোই বিটরুট উৎপাদন হয়েছে। কিন্তু আপনারা দেখা গেছে কি এই জমিতে আমরা যদি বিটরুট বা এই যে বললেন চাইনিজ টাইপের যে হুম, ইয়েটা, এগুলো আপনার দেখা গেছে উৎপাদন হয়। উৎপাদন হয়। এখন আপনার রানিং যে প্রজেক্টে এখন কি কি আছে এই রানিং বিক্রিযোগ্য? প্রজেক্টে হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁপের সাথে হ্যাঁ, গাজর, হ্যাঁ, এই গাজরটা সাথী ফসল হিসেবে আমরা হ্যাঁ। দেখা গেছে এখানে রাখছি। মেন ফসল হলো আমাদের পেঁপে। পেঁপে। পেঁপের হুম, সাথে আপনার সাথী ফসল হিসেবে গাজরটা ছিল, হুম, এবং ওই আপনার ওই পাশে আমাদের আছে আরেকটা জমি, হ্যাঁ। ওখানে আপাতত ধনিয়া পাতা আছে, আচ্ছা, আপনার আরো ধনিয়ার পেঁপে আছে। প্রজেক্টটা একটু দেখি, চলেন দেখি। ওটাও তো জৈব সারের মাধ্যমে করা হ্যাঁ হ্যাঁ হয়েছে। ওইটা আচ্ছা, সম্পূর্ণ ওটা জৈব সার, কোনো ঠিক আছে। রাসায়নিক এবং কি কোনো কেমিক্যাল আমরা ইউজ করি। আচ্ছা। আমি এই আপনি কইলাম পানি দেন না, দরকার দুই তিনটা দিতে মারে। খালি পাইন দাও পাইন দাও গাছা লাগাস নরসলা থেকে তো খাতে এই তো হ্যাঁ এটা কি আপনার এই যে ধনিয়ার যে প্রজেক্টটা বলছিলেন সেটা? হ্যাঁ 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 আমরা হুম, যেটার কথা আপনাকে বলা হয়েছে যে আমাদের হুম। ধনিয়াটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ধনিয়া, এখানে আমাদের কিছুদিন আগে গাজর ছিল। গাজর। হ্যাঁ হ্যাঁ গাজরটা তোলার পর আমরা এখানে ধনিয়া হুম। চাষ করছি। হুম, আপনার এই ধনিয়াটা সম্পূর্ণ অর্গানিক, হুম, এখানে কোনো কেমিক্যাল বা এখানে কোনো রাসায়নিক কোনো হুম। কিছুই নাই, শুধু জৈব সার, শুধু জৈব সার। সারের উপরে আমাদের এই ধনিয়াটা করা। এটা তো দেশি ধনিয়া না ইয়ে? আহ,
এটা হাইব্রিড জাতীয় এটা দেশি এবং হাইব্রিড দুইটার দুটোটাই সমন্বয়ে আমরা mix, হ্যাঁ 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 মিক্স। মিক্স আর কি। না আপনার কৃষিতে আমি যা দেখতেছি আপনার জৈব সারের, তো রাসায়নিক সার দিলেও কিন্তু ওই যে আপনার এতটা গ্রোথ আসতো না আপনার শস্য দানার, কিন্তু আপনার এখানে মাশাল্লাহ খুব ভালো গ্রোথ আসছে। তো দেখাই যাচ্ছে যে মানে জৈব সারের যে একটা গুণাগুণ, আগেকার আমলের মানুষ যে বলছে এটার যে গুণাগুণ, সেটা আপনার কৃষিতে আমরা দেখলাম খুব সুন্দর মাশাল্লাহ। তো বলা চলে অনেক সুন্দর হয়েছে। ও আপনি বলছিলেন যে গ্রোথটার কথা, হুম এখানে জৈব সার ইউজ করার জন্য দেখতে পাচ্ছেন যে আমি কোনো হুম রাসায়নিক বা কোনো ধরনের যেমন ছত্রাকনাশক হুম বা ভিটামিন এগুলো কোনো কিছু এই জমিতে আমার দেওয়া নাই। হুম শুধু জৈব সার দেওয়ার পরে আমার দেখা গেছে কি এটা চাষাবাদ করা। দেখতে হুম। পাচ্ছেন যে আমার ধনিয়া একেবারে সবুজ, হুম হুম। একেবারে এটা জৈব সার দেওয়ার কারণেই মূলত দেখা গেছে এরকম। সার দিয়ে যে ধইনা করছেন, কিন্তু এভাবে কিন্তু জৈব সার আগে কখনো আমি কোনো কৃষককে করতে দেখি নাই। ফার্স্ট আপনাকে আজকে আমি দেখলাম যে আপনি জৈব সার দিয়ে এত সুন্দর ধনিয়া করেছেন। তো এই জৈব সারের প্রতি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন জৈব সার বিষয়ে। আসলে কি দেখা যাচ্ছে হুম দর্শকদের কি বলবো, আসলে জৈব সারটা আমাদের যে কৃষক, প্রান্তিক কৃষক আছে, হুম হুম এগুলা জৈব সার ওনারা বেশি একটা ব্যবহার করতে চায় না, কারণ জৈব সারটা কাজ করে দীর্ঘমেয়াদী। এটা দীর্ঘমেয়াদী। অনেক দিন পর্যন্ত আপনার কাজ করে, কিন্তু আমাদের রাসায়নিকটা হলো কি তাড়াতাড়ি, তার- একেবারে তাড়াতাড়ি কাজ করার জন্যই কি কৃষকরা ওই রাসায়নিকের রাসায়নিকের উপরে উপরে ঝুঁকে ঝুঁকে পড়ে। পড়ে। হ্যাঁ ফসলটা মানে তাড়াতাড়ি হ্যাঁ, ওঠানোর কিন্তু জন্য। জৈব সারের ফসল নিরাপদ। আপনি এই জৈব সারের ফসল, এই হুম ধনিয়াটা আপনি নিয়ে যাবেন বাজারে, হুম আর কীটনাশকের ইয়েটা যেটা ইউজ করা বা রাসায়নিক দিয়ে ইউজ করা, ওই ধনিয়াটা নিয়ে যাবেন, দেখতে পারবেন যে এই ধনিয়াটা মার্কেটে নেওয়ার পরেও সতেজ, একেবারে চকচকে থাকবে। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, ব্যক্তিগত প্রশ্ন। সেটা হচ্ছে আপনি পড়াশোনার পাশাপাশি যে বললেন একটা বিজনেস করেন, সেটা কি বিজনেস? পড়ালেখার পাশাপাশি আমি মূলত এই কৃষি রিলেটেড, যেমন দেখা যাচ্ছে কীটনাশক এবং বীজ সার। বীজও বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ, কীটনাশক, সার এবং বীজ, হ্যাঁ। এই তিনটা আমি বিক্রি করি। কিন্তু দেখা গেছে কি আমি রাসায়নিকের চাইতে এই জৈব সারের উপরে এবং কি আমি গুরুত্ব, হ্যাঁ। গুরুত্বটা বেশি দিই। আচ্ছা, আপনি এটা বুঝতে পারছেন আর কি, রাসায়নিক বেশি দিন করার জন্য না, না, কৃষিতে বেশি দিন করার জন্য না। কৃষিকে টিকে হ্যাঁ। রাখতে হলে অবশ্যই রাসায়নিক থেকে মুক্ত বের হয়ে আসতে বের হবে, হয়ে আসতে হবে রাসায়নিক। ধীরে ধীরে। কারণ কি আমাদের দেখা গেছে কি যে 20 বছর 30 বছর পরে আমাদের জমিতে ওইরকম ফসল ফলবে না। হ্যাঁ কারণ কি যে পরিমাণ রাসায়নিক মানুষ ইউজ করে, এই পরিমাণ রাসায়নিক ইউজ করার কারণে আমাদের জমির তার ভারসাম্য হারিয়ে ফেলছে। এই জন্য আমাদের ভারসাম্য টিকিয়ে রাখতে হলে অবশ্যই জৈব সার এবং জৈব কীটনাশক এগুলো ব্যবহার করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। তো আজকের মতো এখানে শেষ করছি। আপনার আরো যেগুলো প্রজেক্ট আছে সেগুলো আবার আর এক সময় আপনাদেরকে হ্যাঁ দেখানো অবশ্যই হবে। আমি দেখতে পাবেন যে আমার পরবর্তীতে যেসব প্রজেক্ট হ্যাঁ হয় অবশ্যই আপনারা দেখতে পাবেন। ইনশাল্লাহ।